হ্যালো গাইজ, আমি সুরজিৎ। আপনারা দেখছেন সত্যমেব। আজকে আমি সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক কিছু জাজমেন্ট এবং একটা কেস নিয়ে আলোচনা করব। এটা সাধারণ মানুষের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে সাধারণ মানুষের অনেক রাইটস ও অধিকার সম্পর্কে কিন্তু এখানে বলা রয়েছে। তো ডেফিনেটলি ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, এবং শেষের জাজমেন্টটা বা শেষের কেসটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সব থেকে প্রথম যে জাজমেন্টটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাস্টিস কে.এস. পুট্টুস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটা সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট এবং সব থেকে বিশাল জাজমেন্ট, এটা সাধারণ মানুষের জন্য বলা চলে। তো এই জাজমেন্টটা কি রায় দিয়েছে সেটা জানার আগে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি বলুন তো, যে ফোন ট্যাপিং ভারতবর্ষে ইলিগাল না লিগাল? ফোন ট্যাপিং বা ফোন রেকর্ডিং, তো কিছু কিছু মানুষের মনে এটা আসতে পারে যে হ্যাঁ, কেউ যদি পার্সোনালি এটা করে তার নিজের ইউজের জন্য, বা কোনো সাধারণ মানুষ যদি এটা করে তাহলে এটা ইলিগাল, বা যদি এটাই আবার পুলিশ প্রশাসন, সিবিআই, সিআইডি তারা করে সেটা কিন্তু এটা লিগাল, কারণ তারা তো পুলিশ, তারা সব পারে। তো আপনাদেরকে বলে রাখি, এই জাজমেন্টটা দেখার পর কিন্তু আপনার ভাবনাটা পুরোটাই বদলে যাবে, কারণ রাইট টু প্রাইভেসি, সুপ্রিম কোর্ট এই কেসে ক্লারিফাই করে দেয় যে রাইট টু প্রাইভেসি আপনার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। ফান্ডামেন্টাল রাইটস কি? ভারতবর্ষের যে কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে সে কিছু অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, সেইগুলো কোথায় দেওয়া রয়েছে? আন্ডার আর্টিকেল 21-এ। সেগুলোকে বলা হয় মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। ভারতবর্ষের কোনো ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন, সরকারি হোক বা বেসরকারি, আপনার ফান্ডামেন্টাল রাইটস কিন্তু বা মৌলিক অধিকার কিন্তু তারা কেড়ে নিতে পারে না। একটা সময় এটা কেড়ে নেওয়া যায়, সেটা হচ্ছে আপনার যখন এমার্জেন্সি সিচুয়েশন থাকবে, যেটা ভারতবর্ষের ইতিহাসে কিন্তু একটা অলরেডি রয়েছে, যে একবার এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল বা এমার্জেন্সি লাগু করা হয়েছিল, তখন কিন্তু মৌলিক অধিকার মানুষের কেড়ে নেওয়া হয়েছিল। তারপর কিন্তু আর এরকম সিচুয়েশন দেখা যায়নি, এবং শুধুমাত্র এমার্জেন্সির সময়েই এই অধিকারগুলো আপনি পাবেন না, বাকি সব সময় একদম ডেইলি লাইফে কিন্তু আপনার সেই অধিকারগুলো আপনি পেতে পারেন। তার মধ্যে রাইট টু প্রাইভেসিও পড়ে, অর্থাৎ আপনার গোপনীয়তা রক্ষা আপনার অধিকার। এটা কিন্তু কোনো সরকারি দপ্তর, সে সিবিআই হোক, সিআইডি হোক, বা তার থেকেও বড় কিছু অর্গানাইজেশন হোক, তার কাছে কিন্তু অধিকার নেই। সুপ্রিম কোর্ট কিন্তু এই কেসে পুরো ক্লারিফাই করে দেয় যে রাইট টু প্রাইভেসি একজনের একদম ফান্ডামেন্টাল রাইটস, এটাকে কিন্তু একদম কেড়ে নেওয়া যাবে না। অর্থাৎ ফোন ট্যাপিং যদি করতে হয় তাহলে স্পেসিফিক অর্ডার লাগবে লার্নেড অথরিটি থেকে। লার্নেড অথরিটি মানে লার্নেড কোর্ট বা আদার্স যদি কোনো অথরিটির কাছে সেই পাওয়ার দেওয়া থাকে, তো সেই অথরিটি কিন্তু এই অর্ডারটা দিতে পারে। তারপরে কিন্তু পুলিশ প্রশাসন বা আদার্স যে ইনভেস্টিগেশন এজেন্সি বা অন্য কেউ রয়েছে, সে আপনার ফোন ট্যাপিং বা ফোন রেকর্ডিং করতে পারবে। তাছাড়া যদি কেউ করে তো সেটা কিন্তু ভারতবর্ষে ইললিগাল। এবং যদি আপনার বা আপনার সামনাসামনি কোনো মানুষের সাথে এরকম কোনো ইললিগাল কাজকর্ম ঘটে, ডেফিনেটলি এই জাজমেন্টটা তাকে রেফার করতে পারেন জাস্টিস কে.এস. পুট্টুস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এবং এখানে সুপ্রিম কোর্ট আরও বলে দেয়, ইনভেস্টিগেশন এজেন্সিকে ইনক্লুড করে যদি তারা ডাটা ক্যাপচার করে, যদি তারা ডাটা স্টোর করে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্রাইম, এবং তার এগেনস্টে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরপর আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মব লিঞ্চিং। মব লিঞ্চিং সোজা ভাষায় হচ্ছে গণপিটুনি। এই কেস 2017-18 সাল থেকে 2020 আগে পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে দেখা গেছে যে অনেক মানুষ মিলে একটা মানুষকে শুধুমাত্র একটা সন্দেহের বেসিসে মারধর শুরু করে দিয়েছে। ভেবে দেখুন তো, আপনি রাত 10টা বা 11টার সময় অফিস থেকে হয়তো বাড়ি ফিরছেন, তখন দেখছেন 10-12 জন লোক মিলে একটা মানুষকে মারধর করছে। আপনি যখন জিজ্ঞাসা করছেন যে কেন মারছেন ওকে, কেউ হয়তো বললো হ্যাঁ, একে দেখে মনে হচ্ছিল এই কিডন্যাপ করতে এসেছিল বা চুরি করতে এসেছিল। একবার ভেবে দেখুন, সে কিন্তু ক্রাইমটা করেও নি। যদি সে ক্রাইমটা করতেই এসে থাকে, আপনি কোর্টে কিভাবে প্রমাণ করবেন যে সে ক্রাইমটা করতে এসেছিল? তো এই ধরনের সিচুয়েশনও কিন্তু অনেক দেখা গেছে, এবং এর মিস ইউজও অনেক হয়েছে। তো কিছু কিছু জায়গায় সাধারণ মানুষ, ধরুন বাইরে থেকে কেউ আসছে, তাকে সন্দেহের বেসিসে মারধর শুরু করে দিল। এই ধরনের কেস যখন খুব বেড়ে যায়, তো সুপ্রিম কোর্ট এই রায়টা দিতে বাধ্য হয়। এই জাজমেন্টটা হচ্ছে তেহসিন এস পুনাওয়ালা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটাও সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। এই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বেসিক কিছু গাইডলাইন্স গঠন করে দেয় যে এইরকম এগুলো কিন্তু ইললিগাল। যদি গণপিটুনি করা হয় সেটা কিন্তু ইললিগাল, কারণ সাধারণ মানুষ কিন্তু আইন নিজের হাতে নিতে পারে না। যদি এরকম কোনো সাসপেক্ট দেখা যায় যে হ্যাঁ, এর উপর সন্দেহ হচ্ছে, তাকে আপনি নিয়ে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যান, বা নিয়ারেস্ট পুলিশ স্টেশনকে ইনফর্ম করুন, তারা ইমিডিয়েট বেসিসে স্টেপস নেবে, এবং তার আইডেন্টিটি বা তার সেখানে যাওয়ার উদ্দেশ্য কিন্তু তারা ভেরিফাই করবে। আপনার কাছে কিন্তু অধিকার নেই। আপনার কাছে আপনার রাইট, টাইটেল, ইন্টারেস্ট ডিফেন্ড করার পাওয়ার রয়েছে, আপনি সেটা করতে পারেন, বাট আপনি কাউকে ডিটেন করতে পারবেন না, কাউকে ফিজিক্যালি ফোর্স করতে পারবেন না, ফিজিক্যালি হার্ট করতে পারবেন না। কিন্তু এটা তারও ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। তো
তো এটা সুপ্রিম কোর্ট প্রথম ক্লারিফাই করে দেয় এবং তারপর রাজ্য সরকারের যে পুলিশ দপ্তর রয়েছে তাদের ওপর কিন্তু একটা নির্দেশ জারি করে যে যদি মব লিঞ্চিং বা গণপিটুনির কেস আসে ইমিডিয়েট বেসিসে সেটা এফআইআর হবে এবং এফআইআর নেওয়া মাত্র তার ইনভেস্টিগেশন হবে যে কোথায় ঘটেছে, কারা ঘটিয়েছে এবং তাদেরকে ইমিডিয়েট বেসিসে অ্যারেস্ট করা বা তাদের এগেইনস্টে যে অ্যাকশন রয়েছে, লিগাল স্টেপস রয়েছে সেটা কিন্তু গঠন করতে হবে। এবং রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা সিটিজেনের নিরাপত্তা এবং যদি মব লিঞ্চিংয়ের কেস কারোর সাথে হয় তার ক্ষতিপূরণও রাজ্য সরকারকে দিতে হবে। শুধুমাত্র এই ক্ষতিপূরণ কথাটা অ্যাড হয়েছে বলে এই জাজমেন্টটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি, নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু এই ধরনের জাজমেন্ট অনেক দিয়েছে, বাট ক্ষতিপূরণ দিতে হবে একদম স্পেসিফিক প্রত্যেকটা রাজ্য সরকারকে, এটা কিন্তু অনেক জায়গায় হয়তো ছিল না। যদি গণপিটুনির শিকার কেউ হয়ে থাকে সেই ক্ষেত্রে সে যদি এটা প্রমাণ করে দিতে পারে রাজ্য সরকার তাকে ক্ষতিপূরণ দেবে। সুপ্রিম কোর্ট কিন্তু এই জাজমেন্ট এটা ক্লারিফাই করে দিয়েছে। তো এর পরবর্তী কেস কিন্তু ইললিগাল বিল্ডিং ডেমোলিশনের উপর সুপ্রিম কোর্টের কিন্তু রায়। যারা সোশ্যাল মিডিয়া বা লেটেস্ট নিউজ ফলো করেন, ক্যালকাটা হাইকোর্ট কিন্তু আজ নয় কাল একটা করে বিল্ডিং ডেমোলিশনের অর্ডার দিচ্ছে। তো এগুলো ঘটছে কেন? তো সুপ্রিম কোর্টও কিন্তু এরকম একটা জাজমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে ঈশা একটা অ্যাপার্টমেন্ট ভার্সেস মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এখানে পুরো একটা অ্যাপার্টমেন্টকে কিন্তু ভেঙে ফেলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কারণ সেটাই ইললিগাল ছিল। সুপ্রিম কোর্ট আরও ক্লারিফাই করে দেয় যদি কোনো ইললিগাল কনস্ট্রাকশন হয় সেটাকে ভেঙে ফেলতে হবে, যারা বাসিন্দা থাকবে তাদেরকে কিন্তু নোটিশ দিয়ে আগে থেকে সরিয়ে দিতে হবে এবং যে বিল্ডার্স থাকবে তাদের এগেনস্টে কিন্তু করার যে রয়েছে কঠোর ব্যবস্থা হচ্ছে সেটা কিন্তু আইনি নিতে হবে। তো এবার প্রশ্ন হচ্ছে, আমি জাজমেন্টের বাইরে গিয়ে আপনাদেরকে কিছু অ্যাডভাইস দিয়ে রাখি। আপনি যখন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে কোনো একটা রুম নিতে যাবেন তখন আপনি জানবেন কীভাবে যে সেটা বৈধ না অবৈধ। এটা জানার কিছু একটা খুব ইজি একটা প্রসেস রয়েছে। যখন আপনি ফ্ল্যাট বা বাড়ি কিনতে যাবেন কোনো ডেভেলপার বা কোনো মানুষের কাছ থেকে, তো সব থেকে প্রথম ডকুমেন্ট যেটা আপনি কনফার্ম করবেন সেটা হচ্ছে সিসি, মানে কমপ্লিশন সার্টিফিকেট। কমপ্লিশন সার্টিফিকেট হচ্ছে যখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর যে সার্টিফিকেটটা আপনাকে অথরিটি দিচ্ছে। অর্থাৎ যখন একটা জায়গায় ধরুন একটা ডেভেলপার বাড়ি করতে যাচ্ছে, তো সব থেকে প্রথমে একটা স্কেচ ম্যাপ করে সে মিউনিসিপ্যালিটিতে বা কর্পোরেশনে গিয়ে অ্যাপ্লাই করবে যে এটা হচ্ছে আমার স্কেচ ম্যাপ, যদি সব কিছু ঠিকঠাক থাকে এটা আমাকে অ্যালাউ করুন, আমি এই বিল্ডিং ক্রিয়েট করতে চাই এখানে। তো যদি দেখে যে হ্যাঁ ঠিকঠাক প্ল্যান সাবমিট করেছে, তো সেটাকে যে নির্দিষ্ট অথরিটি রয়েছে, মিউনিসিপ্যালিটি হোক বা কর্পোরেশন, তারা কিন্তু এটাকে স্যাংশন করে দেবে। এবার ডেভেলপারের কাজ হচ্ছে যেই স্কেচ ম্যাপটা, যেই প্ল্যান সে সাবমিট করেছিল অথরিটির কাছে, সেই প্ল্যান অনুযায়ী সে কিন্তু কনস্ট্রাকশনটা করবে। যদি এমন দেখা যায় যে প্ল্যান এবং যে বাড়ি তৈরি হয়েছে তারা আলাদা আলাদা বা তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই বাড়িটাকে ইললিগাল হিসাবে কিন্তু বলা হয় এবং সেই বাড়িটা কিন্তু ভাঙার অর্ডারও হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম মাথায় রাখতে হবে যদি সিসি না থাকে সেই বাড়ি কিন্তু কেনার আগে দ্বিতীয়বার ভেবে নেবেন। তো আমি আরেকটু ডিটেলস আলোচনা করে দিচ্ছি। এমন সময় অনেক দেখা গেছে ধরুন ডেভেলপার 5 তলার পারমিশন নিয়ে রেখে দিয়েছে, বাট কোনো কারণে সে 5 তলা এখন তুলতে পারছে না। হতে পারে তার কাছে টাকা নেই, হতে পারে সেখানে তার বুকিং নেই, যে কোনো একটা রিজনে সে 5 তলা তুলছে না। এবার যতক্ষণ না 5 তলা তুলবে ততক্ষণ বিল্ডিংটার সিসি হবে না, কারণ সে তো 5 তলা অ্যাপ্লাই করে রেখেছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সে 3 তলা বা 4 তলা তুললো, তারপরে সে ওগুলোকে কমপ্লিট করে দিল এবং হ্যাবিটেবল কন্ডিশনে নিয়ে এলো, মানে মানুষ গিয়ে ওখানে শিফট হয়ে যেতে পারবে এরকম অবস্থায়। তারপর সে কর্পোরেশনে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে বা মিউনিসিপ্যালিটিকে অ্যাপ্লাই করতে পারবে যে আপনি হ্যাবিটেবলে আছে কিনা সেটা যাচাই করে একটা ওসি দিন, মানে অকুপেন্সি সার্টিফিকেট। ওসি মানে হচ্ছে সাধারণ মানুষের জীবনযাপন করার জন্য একটা বাড়িতে বা একটা ফ্ল্যাটে যেগুলো প্রয়োজন, যেমন ইনার ওয়াল প্লাস্টার করা আছে কিনা, কালার করা আছে কিনা, বা জানালা দরজা সব ফিটিংস আছে কিনা, ইলেকট্রিসিটি আছে কিনা, জলের পাইপ আছে কিনা, জল আছে কিনা, এইগুলো হচ্ছে বেসিক নিডস একটা মানুষের। তো এগুলো যদি থাকে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যেই হোক না কেন, সে ওসি সাপ্লাই করবে ডেভেলপারকে যে হ্যাঁ অকুপেন্সি সার্টিফিকেট হিসেবে আপনি এটা নিতে পারেন এবং এটা রেসিডেন্স যোগ্য জায়গা হিসেবে আপনি বিক্রি করতে পারেন। অর্থাৎ সিসি বা ওসি সব থেকে প্রথমে কিন্তু আপনাকে দেখে নিতে হবে। যদি কোনো বিল্ডিংয়ের সিসি থাকে ডেফিনেটলি আপনি সেটাই যেতে পারেন কেনাকাটার জন্য, কিন্তু সিসি আছে মানেই যে সেই বিল্ডিংটা লিগাল তারও কোনো মানে নেই। কারণ এই কেসও অনেকবার দেখা গেছে যে ডেভেলপার কি করেছে, প্রথমে স্যাংশন বিল্ডিং প্ল্যান অনুযায়ী বাড়ি তৈরি করে ফেলেছে এবং তারপর সিসি অ্যাপ্লাই করেছে, এবং সিসি আসার পর 6 মাস 1 বছর পর তারপরে সেখানে কিছু ইলিগাল চেঞ্জেস করেছে, মানে সেই সিসি প্ল্যানের বাইরে গিয়ে সে সেখানে কিছু চেঞ্জেস করেছে। এবার তখন যদি আবার পুনরায় সার্ভে আসে বা আশেপাশের লোকেরা যদি কেউ কমপ্লেন করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার একটা লিগাল কনসিকুয়েন্সেস আসতে পারে। তো সিসি থাকলেই যে সর্বোচ্চ একদম সিকিউরিটি চলে আসবে আপনার সেটা না, বাট সিসি যদি থাকে 90 থেকে 95% পর্যন্ত আপনি সিকিউর যে আপনি যে বাড়িটা কিনছেন সেটা ইলিগাল না।
এবার সিসি যদি না থাকে, আমি যেটা বললাম অনেক সিচুয়েশন আসতেই পারে, সেই ক্ষেত্রে ওসি দেখেও কিন্তু আপনারা শিফট করে নিতে পারেন। এবং মিউটেশন করার জন্য সিসি বা ওসি কিন্তু অবশ্যই প্রয়োজন। অর্থাৎ আপনি যে বাড়িটা কিনছেন, দলিল ছাড়াও তো আপনার নামে একটা জায়গায় খাজনা যেখানে আপনি দেবেন, ট্যাক্স যেখানে দেবেন, সেখানে আপনার নামে রেজিস্ট্রি করতে হবে জায়গাটার, আপনার নাম আপডেট করতে হবে, সেটাকে বলা হয় মিউটেশন। এবং সেই মিউটেশন করার সময় সিসি বা ওসি কিন্তু অবশ্যই লাগবে। যদি কোনো বাড়ি স্যাংশন বিল্ডিং প্ল্যান না থাকে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যাডভাইস দেবো সেই বাড়ি কিন্তু একদম কেনার ইচ্ছাটাও প্রকাশ করবেন না, কারণ যে কোনো মুহূর্তে আপনার মাথার উপর থেকে ছাদ কিন্তু হারিয়ে যেতে পারে। সুপ্রিম কোর্টের এই রায় এবং ক্যালকাটা হাইকোর্টের অনেক ভুরি ভুরি জাজমেন্ট রয়েছে যেখানে ইলিগাল বাড়ি ভেঙে দেওয়ার অর্ডার রয়েছে। হতে পারে আপনি যেই বাড়িটা কেনার বা যেই ফ্ল্যাটটা কেনার ইচ্ছা মনে তুলে ধরছেন বা মনে নিয়ে আসছেন, সেই বাড়িটা ইললিগাল, অলরেডি তার ভাঙার অর্ডার হয়ে রয়েছে, আপনি জানেনও না। তো ডেফিনেটলি এই জিনিসপত্রগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং যতগুলো ডকুমেন্ট আপনি পাবেন নিয়ে আপনার যদি কোনো চেনাশোনা অ্যাডভোকেট থাকে তার সাথে একবার পরামর্শ অবশ্যই করে নেবেন। যদি আমার সাথে যোগাযোগ করার হয় সেটা ডেফিনেটলি আমার সাথে করতে পারেন, মেল আইডি বা কমেন্ট সেকশনে করতে পারেন। যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করার থাকে, আমার মেম্বারশিপ নিয়ে কিন্তু আমার সাথে ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো সুপ্রিম কোর্ট এই জাজমেন্টটা দিল ইসা একটা অ্যাপার্টমেন্ট ভার্সেস মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনে অবৈধ বিল্ডিং ভেঙে ফেলতে হবে, যারা বাসিন্দা থাকবে তাদেরকে নোটিশ দিয়ে সরিয়ে দিতে হবে। এমন না যে বাসিন্দা ঢুকে গেছে আর ভাঙা যাবে না বিল্ডিংটা, তাদেরকে কিন্তু বের করে হলেও ভাঙতে হবে এবং যে ডেভেলপ করেছে তার এগেনস্টে কড়া অ্যাকশন নেওয়া হবে। এই হচ্ছে আজকে 3টে জাজমেন্ট। এরপর আমি আলোচনা করবো একটা অনগোয়িং কেস নিয়ে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে শেষের কেসটা হবে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে এমন একটা জিনিস, যদি এটা অ্যাপ্লিকেবল হয়ে যায় তাহলে কিন্তু অনেকে এর দ্বারা প্রভাবিত হতে পারে। প্রায় 90% লোক এর দ্বারা প্রভাবিত হবে, কারণ এটা হচ্ছে ম্যারিটাল রেপ। সেটা ইললিগাল নাকি লিগাল, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। এটা হচ্ছে একদম ডিবেটে রয়েছে, এখনো এটা চলছে সুপ্রিম কোর্টের কেস, এর জাজমেন্ট এখনো আসেনি। এর মেন ফান্ডা হচ্ছে ম্যারিটাল রেপ কি। তো আপনাকে বললে কি বৈবাহিক ধর্ষণ, রেপ কি আপনাকে বলতে হবে না। এবার ম্যারিটাল রেপ কি আমি বলে দিচ্ছি। ম্যারিটাল রেপ মানে হচ্ছে যদি স্বামী স্ত্রীর কনসেন্ট ছাড়া বা স্ত্রীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে, সেটাকে বলা হয় ম্যারিটাল রেপ। সেটাকে বলা হচ্ছে ম্যারিটাল রেপ, সুপ্রিম কোর্ট কিন্তু এখনো বলেনি বা আইনে কিন্তু এর প্রভিশন এখন পর্যন্ত ইনক্লুড করা হয়নি। বাট সুপ্রিম কোর্টের কাছে রায় গেছে যে স্বামী যদি স্ত্রীর কনসেন্ট ছাড়া বা তারকে ফোর্স করে তার সাথে শারীরিক সম্পর্ক করে, সেটাকেও যেন 375 যেমন আইপিসিতে রেপ বলে ডেসক্রাইব করেছিল সেখানে ইনক্লুড করে তারও পানিশমেন্ট কিছু দেওয়া হয়। কারণ এর দুটো উদ্দেশ্য দিয়েছে, যে বিয়ের আগে যেমন নারীদের অধিকার ছিল, প্রত্যেকটা মহিলার অধিকার ছিল, বিয়ের পরেও কিন্তু সেম অধিকার সে বিলং করে। এমন না যে বিয়ে হয়েছে মানে সে কারো হাতের কাঠপুতুল হয়ে গেছে, আর কিছু করা যাবে না, তার অধিকার কিন্তু সেম রয়ে যাচ্ছে। অর্থাৎ তখনও তার কনসেন্ট এবং তার যে পারমিশন রয়েছে সেটা কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। তার উপর ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্টে এই কেসটা গেছে যে শারীরিক সম্পর্ক যদি ফোর্সফুলি করা হয় বা কনসেন্ট ছাড়া করা হয়, সেই ক্ষেত্রে যাতে স্বামীকে রেপের আসামি হিসেবে ডিক্লেয়ার করে, ম্যারিটাল রেপের আসামি হিসেবে ডিক্লেয়ার করে তাকে পানিশমেন্ট দেওয়া হয়। এবার দুটো ওয়েতে আপনাকে ভাবতে হবে, নিউট্রাল ওয়েতে আমি ভাবতে পারছি না, আমি একদম অসম্ভব আমার ক্ষেত্রে ভাবা। মেয়ের হয়ে আমি বলে দিলাম যে আমার তো অধিকার রয়েছে, আমার কনসেন্ট ছাড়া কিভাবে হতে পারে শারীরিক সম্পর্ক। এবার ছেলের দিক থেকে একটু ভেবে দেখুন, 498 কেস, লাখ লাখ কেস ভারতবর্ষে পেন্ডিং রয়েছে অলরেডি, এবং 80 থেকে 90% কেস সেখানে ফলস। সুপ্রিম কোর্ট যেখানে একদম ক্লিয়ার বলে দিচ্ছে যে বেশিরভাগ কেসে দেখা যাচ্ছে স্ত্রী শুধুমাত্র ডিভোর্স কেসে কনসেন্ট পাওয়ার জন্য এবং বেশি অ্যালিমনি পাওয়ার জন্য 498 কেসটাকে একটা ওপেন হিসাবে ইউজ করছে, অস্ত্র হিসাবে ইউজ করছে, এবং বেশিরভাগ কেসই ফলস। এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে অলরেডি কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে আপনি এর বিরুদ্ধে কড়া একটা স্টেপস নিন। যদি কোনো অন্য প্রসেস থাকে 498-এর বদলে, তো সেগুলো ডেফিনেটলি ওয়াচ আউট করতে হবে। কিন্তু এখন পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো স্টেপস নেয়নি। এবং এরপর যদি এইটাও অ্যালাউ হয়ে যায় যে কোনো স্বামী যদি শারীরিক সম্পর্ক করতে যায় তার স্ত্রীর কনসেন্ট নিতে হবে বা তাকে ফোর্স করতে পারবেন না। আমি একদম নারীদের কিন্তু রাইট বা অধিকার ক্ষুণ্ণ করছি না, বাট ছেলেদের দিক থেকে আবার ভেবে বলছি। ধরুন এমন কেস অনেক দেখা যেতে পারে যে ধরুন যখন শারীরিক সম্পর্ক করেছে তখন স্ত্রী কনসেন্ট দিয়েছে, বাট তারপরে তাদের কোনো ঝামেলা হলো তখন সে বললো হ্যাঁ আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করেছে এবং বাড়িতে আমাকে আটকে রেখেছিল 2 দিন, তার জন্য আমি 2 দিন আসতে পারিনি, 2 দিন পরে কমপ্লেন করলো। এবার সেক্ষেত্রে ছেলেটা প্রমাণ কিভাবে করবে যে সে শারীরিক সম্পর্কটা ফোর্সফুলি করেছিল বা নাকি কনসেন্ট নিয়ে করেছিল? সেখানে মেডিকেল ডিপার্টমেন্টের অনেক বড় একটা ভূমিকা থাকবে। কেস কত বেড়ে যাবে একবার ভেবে দেখুন। এবং যে
বৈবাহিক যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু কতটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে এই ধরনের মানসিকতা আসার পর, সেটা কিন্তু ডেফিনেটলি মানুষকে দেখতে হবে। তো আপনার কি মনে হয় যে ম্যারিটাল রেপ কি একদম পানিশমেন্ট যোগ্য, বা এটাকে ইলিগাল হিসেবে ডিক্লেয়ার করে স্বামীদেরকে কি ম্যারিটাল রেপিস্ট এটা বলা যেতে পারে এবং তাদেরকে কি কোনো পানিশমেন্ট দেওয়া যেতে পারে? তো আপনার কি মতামত ডেফিনেটলি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং এই ধরনের ল রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং যে কোনো আইনি সমস্যা যদি আমার সাহায্য আপনারা পেতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং সরাসরি যোগাযোগ করতে হলে আমার মেম্বারশিপ নিয়ে আমার সাথে ডাইরেক্ট ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।